অবশেষে উসমান হাদিয়ের খুনি ফাইসাল আত্মসমর্পণ করে ডক্টর ইউনূসের ইশারায় নিজের জালে নিজেই আটকা পড়ল খুনি। শহীদ ওসমান হাদির খুনের ঘটনায় নতুন মোড়। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফয়সালকে সবাই গণধোলাই করছে। সে আত্মসমর্পণ করার পর পুলিশের কাছ থেকে এনে জনগণ তাকে। এদিকে উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল আত্মসমর্পণ করে নতুন বিপদের মুখে পড়ে। জনতার অ্যাকশনে তার খুবই খারাপ অবস্থা হয়েছে এই মুহূর্তে। হাদি হত্যার এক ভয়ানক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো, যা জানলে আপনাদের গায়ের লোম শিউরে উঠবে। রক্তের দাগ এখনো শুকায়নি, অথচ খুনিরা কি রাষ্ট্রের বুকশেলফে সংরক্ষিত? জুলাই বিপ্লবের অগ্রসেনানী শরীফ ওসমান হাদির রক্তে রঞ্জিত রাজপথ আজ ডুকরে কাঁদছে। তদন্তের নামে কি চলছে শুভঙ্করের ফাঁকি, নাকি খুনিকে আড়াল করার কোনো মাস্টার প্ল্যান? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি নামক দলের আসল পরিচয় ফাঁস হয়ে গেছে। ঘটনা আড়াল করতে প্রথম আলোর সহায়তায় বিএনপির ব্যর্থ চেষ্টা। বাংলাদেশটা খাইছে নোবেলে, এই নোবেলের গোষ্ঠীর মায়ের বাপ। বাংলাদেশে আগুন জ্বলে কিনলে গা, এই আগুন একসময় 3 গুণ হয়ে দেখবেন যমুনার দিকে যাইতে পারে। ডক্টর ইউনূসের বাড়ি কিন্তু আল্লাহর ঘর না। হ্যাঁ, এটা মক্কা না যায় না, আঘাত করলে এই আবাবিল ভাকি আইব। মানুষ কি ডক্টর ইউনূসের ঝাড়িয়া দিব? ডক্টর ইউনূসের বাড়ি ঘর মানুষ চিনে না, তাহলে এই আগুন কি বাংলাদেশ থেকে বন্ধ করবো না? একদিকে ডক্টর ইউনূসকে সবাই দোষারোপ করছে, অন্যদিকে আজকে উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল আত্মসমর্পণ করে ডক্টর ইউনূসের ইশারায়। সবাই এতদিন বলছিল ডক্টর ইউনূস উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সালকে লুকিয়ে রেখেছে বা সেই ফয়সাল দেশি আছে। এখন আমরা দেখতে পারি সবার সন্দেহটা সত্যি হয়ে যায় এবং উসমান হাদির মামলার অনেক তথ্য সামনে আসে। দর্শক শ্রোতা, আপনারা জানেন হাদির ভক্তরা এতদিন রাজপথে আন্দোলন করছিল, এমনকি দেশের প্রত্যেকটা জনতা মন থেকে চাচ্ছিল যাতে এই হাদির মামলার প্রধান আসামির শাস্তি হয় এবং মূল রহস্যটা সবার সামনে আসে। আজকে সব কিছু সমাধান হয় এবং অনেক তথ্য রহস্য উন্মোচন হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে যা হচ্ছে দেশে বা ফয়সাল যা যা বলেছে সব কিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনে। রক্তের দাগ এখনো শুকায়নি, অথচ খুনিরা কি রাষ্ট্রের বুকশেলফে সংরক্ষিত? জুলাই বিপ্লবের অগ্রসেনানী শরীফ ওসমান হাদির রক্তে রঞ্জিত রাজপথ আজ ডুকরে কাঁদছে। তদন্তের নামে কি চলছে শুভঙ্করের ফাঁকি, নাকি খুনিকে আড়াল করার কোনো মাস্টার প্ল্যান? প্রশাসনের তথ্যের গোলকধাঁধায় দেশবাসী যখন বিভ্রান্ত, ঠিক তখনই সামনে এলো এক হাড়হিম করা তথ্য। সীমান্ত পার হওয়ার গল্পটা কি শুধুই আইওয়াশ ছিল? তাহলে কি ঢাকার সুরক্ষিত ডিওএইচএসি লুকিয়ে আছে ঘাতক ফয়সাল? কার ইশারায় থমকে যাচ্ছে পুলিশের অভিযান? কে সেই অদৃশ্য হাত যার ছায়ায় খুনিরা ভিআইপি আতিথেয়তা পায়? সত্যের মুখোশ খুলে দিতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা বলবো সেই নিষিদ্ধ সত্য যা কেউ বলতে সাহস করেনি। জুলাইয়ের তপ্ত দুপুরে যখন এক ঝাঁক তরুণ স্বাধীনতার স্বপ্নে বিভোর ছিল, তখনই নেমে আসে ঘাতকের তাণ্ডব। শরীফ ওসমান হাদি ছিলেন সেই আন্দোলনের এক প্রাণভ্রমরা, যার কণ্ঠ ছিল স্বৈরাচারের জন্য আতঙ্ক। প্রকাশ্য দিবালোকে জনাকীর্ণ রাস্তায় যখন হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হলো, স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। ভিডিও ফুটেজে ঘাতক ফয়সাল করিম মাসুদের চেহারা দিনের আলোর মতো পরিষ্কার ধরা পড়েছিল সবার চোখে। তদন্তকারীরাও প্রাথমিক অবস্থায় স্বীকার করেছিলেন এই পৈশাচিক হত্যাকাণ্ডে ফয়সালের সরাসরি সম্পৃক্ততার কথা। কিন্তু বিচারের প্রথম ধাপ যেখানে গ্রেপ্তার, সেখানে শুরু থেকেই কেন যেন এক রহস্যময় জড়তা কাজ করছে। বিপ্লবী জনতা আজ জানতে চায়, রাজপথের সেই সাহসী যোদ্ধার রক্তের ঋণ কি এভাবেই পরিশোধ করা হচ্ছে? হাদি হত্যার পর থেকেই শুরু হয় প্রশাসনের পক্ষ থেকে তথ্যের এক অদ্ভুত লুকোচুরি খেলা। প্রথমে দাবি করা হলো খুনি ফয়সাল সীমান্ত পেরিয়ে ওপার বাংলায় নিরাপদ আশ্রয় নিয়েছে। কখনো বলা হলো সে ময়মনসিংহের হালুয়াঘাট দিয়ে পালিয়েছে, আবার কখনো সিলেটের নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হলো। এমনকি ফয়সালকে পালিয়ে যেতে সাহায্য করার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করে রিমান্ডেও নেওয়া হয়। কিন্তু এই নাটকের প্রতিটি দৃশ্যপটে ছিল গরমিল, যা সাধারণ মানুষের মনে সন্দেহের বীজ বুনে দেয়। জনগণকে শান্ত করতে বারবার নতুন নতুন থিওরি সামনে আনা হলেও খুনির টিকিটিও ছুঁতে পারেনি কেউ। এই পরিকল্পিত বিভ্রান্তি কি খুনিকে পালানোর সুযোগ দিতে, নাকি তার অবস্থান গোপন করার কৌশল? বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে যখন দাবি করা হলো খুনিরা ভারতের মেঘালয়ে ধরা পড়েছে, তখন বিশ্ব অবাক হলো।
কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই মেঘালয় পুলিশ এবং বিএসএফ সেই দাবিকে সরাসরি নাকচ করে দিয়ে বিবৃতি দিল। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি এভাবে ক্ষুণ্ণ হওয়ার পেছনে দায়ী ছিল প্রশাসনের অপেশাদারিত্ব। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো স্পষ্ট জানিয়ে দিল, ফয়সাল বা তার সহযোগীদের ব্যাপারে কোনো তথ্য তাদের কাছে নেই। নিজের দেশের খুনিকে খুঁজতে গিয়ে অন্য দেশের ওপর দায় চাপানোর এই চেষ্টা কি নেহাত ভুল নাকি ষড়যন্ত্র? বিদেশের মাটিতে খুনির অবস্থান প্রচার করে দেশে তাকে নিরাপদ রাখার কোনো গোপন ছক কি এটি নয়? এই কূটনৈতিক উত্তেজনা সৃষ্টির দায় এখন কে নেবে, যখন খুনি এখনও ধরাছোঁয়ার বাইরে? সব রহস্যের পর্দা সরিয়ে এখন যে তথ্যটি সবচেয়ে বেশি আতঙ্ক সৃষ্টি করছে তা হল ঢাকার ডিওএইচএস। আধুনিক প্রযুক্তির সহায়তায় পাওয়া লোকেশন ট্র্যাকিং ইঙ্গিত দিচ্ছে ফয়সাল দেশেই বহাল তবিয়তে আছে। অভিযোগ উঠেছে, একজন অত্যন্ত প্রভাবশালী ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনে খুনিকে ভিআইপি প্রোটেকশন দেওয়া হচ্ছে। যেখানে রাষ্ট্রের সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, সেখানে একজন চিহ্নিত খুনি কিভাবে আশ্রয় পায়? দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার বরাতে উঠে আসা এই তথ্যটি পুরো শাসন ব্যবস্থাকে এক বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। নিজের জালে নিজেই আটকা পড়ল খুনি। শহীদ ওসমান হাদির খুনের ঘটনায় নতুন মোড়, ফাঁস হল রাঘব বোয়ালদের মুখোশ। খোঁজ মিলল হাদি হত্যার অন্যতম মাস্টারমাইন্ড বাপ্পির। যমুনা টিভির অনুসন্ধানে জানা গেল ভয়ঙ্কর তথ্য। এবং সর্বশেষ দেখবেন হাদি হত্যার পেছনে মির্জা আব্বাস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকাই বাকি। বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শহীদ শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, যাকে কয়েকদিন আগেই খুন করা হয়েছে। আমরা হুন্নে হয়ে খুঁজছিলাম ফয়সাল করিম মাসুদকে, কিন্তু আজ সকালে যা দেখলাম তাতে পুরো বাংলাদেশের মানুষের চোখ কপালে উঠেছে। খুনি পলাতক? খুনি কি আন্ডারগ্রাউন্ডে, নাকি খুনি মন্ত্রণালয়ের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে? কেন এই লুকোচুরি? প্রমাণ লোপাটের চেষ্টা কেন? আজকের অনুসন্ধানে ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে একজন অস্ত্রধারী ডাকাত সরকারি টেন্ডার পায়, কোন জজ তাকে জামিন দিয়েছিল, কে তার আইনজীবী ছিল, এবং হাদি হত্যার ব্লুপ্রিন্ট আসলে কোথায় তৈরি হয়েছিল। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা সেই পুরনো সেটআপের মুখোশ উন্মোচন করব আজ। উন্মোচন করব হাদি হত্যার পেছনে মির্জা আব্বাস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকাই বাকি। এর জন্য আসুন প্রথমে দেখি পর্দার আড়ালে কি ঘটল। প্রথমেই নজর দেয়া যাক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইউটিউব চ্যানেলে টিভিসিতে 451 নামে একটি ভিডিও ছিল। এটি প্রথম আপলোড করা হয়েছিল গত বছরের 30 জানুয়ারি। এরপর রহস্যজনকভাবে আবার আপলোড করা হয় 4 নভেম্বর এবং 25 সেপ্টেম্বর। ভিডিওতে দেখা যায় ফয়সাল করিম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে, কিন্তু যেই মাত্র ফেসবুকে জানাজানি হলো যে এই তো আসলে শহীদ শরীফ ওসমান হাদির খুনি, ঠিক তখনই ডিএনসি কর্তৃপক্ষ প্যানিক মোডে চলে গেল। এরপর থেকে চ্যানেল ঢুকে দেখা যাচ্ছে সিরিয়ালের টিভিসি 3 আছে, এরপর টিভিসি 5 আছে, মাঝখানে টিভিসি 4ই গায়েব। প্রশ্ন হলো, ফয়সাল যদি শুধু একজন সাধারণ অভিনেতাই হতো তাহলে ভিডিও ডিলিট করার দরকার কি ছিল? ডিএনসি কি জানতো না যে তারা কাকে দিয়ে কাজ করাচ্ছে? এটি তড়িঘড়ি করে মুছে ফেলা কি প্রমাণ করে না যে ডাল মে কুছ কালা হ্যায়? এটা কি নিছক ভুল, নাকি খুনির সাথে ডিএনসির কোনো বড় কর্মকর্তার গোপন কানেকশন ঢাকতেই এই ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক, যেটা বলে চোরের মন পুলিশ? ভিডিও সরিয়ে তারা কার্যত স্বীকার করে নিল যে তারা অপরাধের সাথে জড়িত ছিল। শুধু অভিনয় নয়, কেঁচো খুঁড়তে গিয়ে এবার সাপ বেরিয়ে আসছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের একটি মারাত্মক অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন এই টিভিসি তৈরির 3-4টি ফোন ফয়সাল নিজেই পেয়েছিল। অর্থাৎ খুনি ফয়সাল শুধু অভিনেতা নয়, সে একজন সরকারি ঠিকাদারও। তার নিজস্ব কোম্পানির মাধ্যমেই এটি তৈরি। ভাবুন একবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফান্ড বা জনগণের ট্যাক্সের টাকা গেছে খুনির পকেটে, আর সেই টাকা দিয়েই হয়তো কেনা হয়েছে শহীদ ওসমান হাদিকে খুনের বুলেট। আবদুল্লাহ আল জাবের প্রশ্ন তুলেছেন, 5 আগস্ট বিপ্লবের পরও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের পুরনো সেটআপের লোকজনই কি ফয়সালকেই কাজ বাড়িয়ে দিয়েছে? 2024 সালের 8 নভেম্বর মোহাম্মদপুরে আদাবরে অস্ত্রের মুখে 17 লক্ষ টাকা লুটের সময় হাতে নাতে গ্রেফতার হয়েছে এই ফয়সাল, যার নামে অস্ত্র মামলা আছে, ডাকাতি মামলা আছে। সে জেল থেকে বেরিয়ে কিভাবে সরকারি টেন্ডার পায়? তাকে ভেরিফাই করার দায়িত্ব ছিল কার? ডিএনসির কোন কর্মকর্তা এই ফাইল পাশ করেছিলেন? আজ তাদের নাম প্রকাশ করতে হবে। এই ভিডিওর সবচেয়ে সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ পার্টটা ফয়সালের জামিন।
ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন মহল মনে করছে ফয়সালকে জামিনে বের করা হয়েছিল স্পেসিফিক একটি অ্যাসাইনমেন্ট দিয়ে, আর সেই অ্যাসাইনমেন্ট হল শরীফ ওসমান হাদিকে খুন করা। মঞ্চের অন্যতম নেত্রী ডাকসুর মুক্তিযুদ্ধ আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুবা বলেন, আমার কিছু নির্দিষ্ট প্রশ্ন আছে যার উত্তর জাতি জানতে চায়। ১. কোন জজ এই রায় দিয়েছিলেন? অস্ত্রসহ গ্রেফতার হওয়ার ডাকাতি মামলার আসামিকে এত দ্রুত জামিন কোন যুক্তিতে দেওয়া হলো? সেই বিচারকের নাম এবং প্রোফাইল আমরা দেখতে চাই। ২. কোন আইনজীবী জামিন করিয়েছিলেন? সেই আইনজীবী কার হয়ে কাজ করেন? তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি? এই প্রশ্নের উত্তর অবশ্য ইতিমধ্যেই আমরা পেয়েছি। তিনি হলেন বিএনপির ধানের শীষ প্রতীক থেকে সংসদ সদস্য হতে যাওয়া ব্যারিস্টার কায়সার কামাল। ৩. তদবিরকারী কে? সরকার বা প্রশাসনের কোন প্রভাবশালী ব্যক্তি এই জামিনের জন্য ফোন করেছিলেন বা তদবির করেছিলেন? তিনি বলেন, ফয়সাল তো একা নয়, সে কার দ্বারা নিয়োগকৃত, কার চ্যানেলে বা রেফারেন্সে সে ইনকিলাব মঞ্চে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল। সেই নেটওয়ার্কটা উন্মোচন করা জরুরি, কারণ সে শুধু ট্রিগার চেপেছে কিন্তু বন্দুকটা তুলে দিয়েছে অন্য কেউ। তাকে জামিনে বের করা মানেই তাকে খুনের লাইসেন্স দেওয়া। আরেকটি বিষয়, কবিরের নামে যাকে গ্রেফতার করা হয়েছে সেও নাকি প্রথম ঘটনায় ফয়সালের সাথে ছিল। কবিরের কাছে সব তথ্য থাকার কথা, ফয়সাল ছাড়া তার কাছেও লিড থাকার হাই চান্স রয়েছে। তবুও কেন মামলার অগ্রগতি নেই? কেন তদন্ত কর্মকর্তারা বলছেন নতুন কোনো তথ্য পাওয়া যাচ্ছে না? এই তদন্ত কি ইচ্ছে করেই স্লো করা হচ্ছে? কাউকে বাঁচানোর চেষ্টা চলছে? কবিরকে রিমান্ডে নিয়ে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করলেই তো মাস্টারমাইন্ডের নাম বেরিয়ে আসার কথা। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে বর্তমান প্রশাসনের একাংশের সম্পৃক্ততার যে আভাস পাওয়া যাচ্ছে তা গা শিউরে ওঠার মতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থার বিজ্ঞাপনে খুনি অভিনয় করে টেন্ডার পায় আর জামিনে বেরিয়ে এসে বিপ্লবীদের খুন করে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না, এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ বলেই মনে করে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চ অনুসন্ধানী সাংবাদিকদের প্রতি এবং সরকারের উচ্চ মহলের প্রতি কিছু দাবি জানিয়েছে। ডিএনসিতে যে কর্মকর্তারা ফয়সালকে কাজ দিয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। ২. ফয়সালকে জামিন প্রদান করা বিচারক এবং আইনজীবীর তদন্ত করতে হবে। ৩. ভিডিও ডিলিট করে যারা প্রমাণ লোপাট করেছে তাদের ডিজিটাল অ্যাক্টের আওতায় আনতে হবে। এবার আসা যাক বাপ্পির আমলনামায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে নাম আসা কে এই তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি? কোথায় পালিয়ে আছেন তিনি? একজন সাবেক কাউন্সিলর কেনই বা এই খুনের পরিকল্পনায় জড়িত? তার উপরে কি অন্য কেউ এই হত্যার হুকুমদাতা বা পরিকল্পনাকারী আছেন? অনুসন্ধান চালিয়ে এমন সব প্রশ্নের উত্তর খুঁজেছে যমুনা টেলিভিশন। কলকাতার রাজারহাটের ওয়েস্ট বেড়াবেলি মেঠোপাড়া এলাকা, ঝনঝনগুলির 4তলা ভবনের 2য় তলায় A3 ফ্ল্যাট। 6 জানুয়ারি রাতেও এই ফ্ল্যাটে ছিলেন ঢাকা উত্তর সিটির 6 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি। বাপ্পিকে পাওয়া না গেলেও ওই ফ্ল্যাটে দেখা মেলে পলাতক শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বল, একই থানার স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সজিবুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফের। বাপ্পি যে এখানে ছিলেন তা নিশ্চিত করেন পলাতক এই নেতারাও। স্থানীয়রা জানান, প্রায় 1 বছরের বেশি সময় ধরে কলকাতার এই এলাকায় পুলিশ পরিচয়ে বাপ্পি ও আওয়ামী লীগের কয়েকজন আত্মগোপনে থাকেন। একাধিক সূত্র নিশ্চিত করেছে কলকাতার পুলিশের হাতে আটক হয়েছেন তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, যদিও নারায়ণপুর থানা পুলিশ এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। বিএনপি নামক দলের আসল পরিচয় ফাঁস হয়ে গেছে। ঘটনা আড়াল করতে প্রথম আলোর সহায়তায় বিএনপির ব্যর্থ চেষ্টা। দর্শক, বিএনপি ভারতপন্থী দল, বিএনপি ভারতের দালাল। তারেক রহমান দিল্লিকে ম্যানেজ করে এসেছেন, এটা ধ্রুব সত্য, দিবালোকের ন্যায় সত্য, চন্দ্র সূর্যের মতো সত্য, বিয়ন্ড রিজনেবল ডাউট সত্য। এতে কোনো সন্দেহ সংশয় নেই। বিশেষ করে এটা রাজনীতিতে কায়েম হয়ে গিয়েছে। বিএনপি এখন ভারতপন্থী দল এবং তারেক রহমান দিল্লির সিগন্যালে এসেছেন, দিল্লিকে ম্যানেজ করে এসেছেন। এটা ভারত থেকেই ফাঁস হয়ে গেছে এবং তারেক রহমানের যে নানান বক্তব্য সেখান থেকে স্পষ্ট হয়ে গেছে। অতএব বিএনপি ভারতপন্থী দল, এতে কোনো সন্দেহ নেই। তো দর্শক, এই জায়গায় এখন এই পরিচয় তো বিএনপি আড়াল করতে চাইবে, কারণ বিএনপি দেখেছে যে বিএনপি প্রকাশ্যভাবেই নিজেদের ভারতপন্থী হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছে, ভেবেছিল যে তাতেই লাভ, কিন্তু দেখছে না উল্টো অ্যাকশন। বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে জামাতকে শিবিরকে পাকিস্তানি বলার কারণে দেখা যায় বিএনপির পরাজয় আরো সহজ হয়েছে।
শিবিরের বিজয় আরো সহজ হয়েছে। এখন জামাত শিবিরকে পাকিস্তানপন্থী বলা যাবে না, এখন নিজেদেরকে ভারতপন্থী হিসেবে প্রমাণ করা যাবে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে উসমান হাদির মামলার বিষয় নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং উসমান হাদির মামলার বিষয়ে আপনার মন্তব্য কী? এখানে যে অনেক প্রতিবেদনের মাধ্যমে অনেক তথ্য আমরা উন্মোচন করার চেষ্টা করেছি, এগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।